নমস্কার, আমি শুভজিৎ। গল্পের বইমেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা নিয়ে এসেছি গ্রাম বাংলার একটি হাড় হিম করা ভূতের গল্প, সুকান্ত দাশের কলমে কাঁঠাল গাছের তলায়। গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে আর বেশি দেরি না করে আমাদের আজকের গল্পটি শুরু করা যাক। কাঁঠাল গাছের তলায়। কাঁঠাল গাছের কাছে আসতেই টিপ টিপ করে পড়া বৃষ্টিটা একরকম যেন বন্ধই হয়ে গেল। এতক্ষণ ধরে বৃষ্টির জন্য একটু সুবিধা হচ্ছিল ওদের, কিন্তু এইবার আর সেটা হলো না। বৃষ্টি কমে এলেই ভয় হয়। এদিকটা গ্রামের একেবারে শেষের দিক বটে, কিন্তু লোকজন যদি হঠাৎ চলে আসে। তাছাড়া এই সন্ধ্যের সময় কালো মেঘ আর বৃষ্টির জন্য আকাশটা অন্ধকার হয়েছিল। বৃষ্টি কমে গেলে আর সেটা থাকবে না, এই কথাটা ভেবেই ভবানী বলল, আর কোথাও যাওয়াটা ঠিক হবে না, এখানেই পুঁতে ফেল। আর বেশি দূরে নিয়ে গেলে আবার বিপদে পড়তে পারি। ঠিক বলেছিস, এইখানে মনে হয় না খুব একটা লোক আসে বলে। কাঁঠাল গাছের তলায় মাটি খুঁড়ে সেখানে পুঁতে ফেললেই তো হয়ে যায়। সঙ্গে করে যখন কোদাল এনেছি তাহলে আর চিন্তা কিসের। তুই বস্তাটা এক পাশে রাখ, তারপর মাটিটা খুঁড়ে একটা গর্ত করি চল। ধপধপ শব্দে কোদালটা চালিয়ে মাটি খুঁড়তে লাগলো ভবানী। জীবন এদিকে ওদিকে তাকিয়ে দেখে নিল কয়েকবার। যদিও এখান থেকে গ্রামের বাড়িগুলোর দূরত্ব বেশ অনেকটাই, কিন্তু ওই বৃষ্টি আর অন্ধকার, তার জন্য এদিকে এখন আর হয়তো কেউ আসবে না। তাছাড়া গ্রামের ঘরের ভেতর জ্বলা হ্যারিকেন থেকে এইখানটা দেখা সম্ভব নয়। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে বটে, তাই ওরা কাঁঠাল গাছের পেছন দিকটা এসে দাঁড়িয়েছিল। হাত বদল করে খুঁড়তে খুঁড়তে একসময় মাটিতে বেশ বড় একটা গর্ত হয়ে গেল। বস্তাটাকে তুলে ধরতেই সেখান থেকে বেরিয়ে এলো একটা মৃতদেহ। মৃতদেহটা এমনভাবেই দলা পাকানো যেন মৃত একটা কুকুরের ছানা। বাচ্চার মৃতদেহটা গিয়ে পড়ল মাটির ওপরে। ঝমঝম করে বৃষ্টিটা সেই মুহূর্তে এসে মৃতদেহটাকে যেন একবার ভিজিয়ে দিল। জীবনের বুকের ভেতরটা একবার কেমন যেন করে উঠল। ভবানী কিন্তু নির্বিকার। এক হাতে মরা কুকুর ছানার মতোই মৃতদেহটাকে তুলে ধরে সে ছুঁড়ে ফেলে দিল গর্তের ভেতরে। তারপর জীবনকে বলল, অন্য ঘরে জন্মালে তো আর এরকম হতো না রে। শালা কপালটাই খারাপ, বুঝলি? আর তুই এমন করে হাঁ করে তাকিয়ে আছিস কেন? গাছের ওপরে কি একটা আছে বলে মনে হচ্ছে না? একটু আগেই যেন একটা পা ঝুলতে দেখতে পেলাম ওই 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 কাঁঠাল গাছের পাতার ফাঁক দিয়ে। তোর মাথাটা পুরো গেছে, বুঝতে পেরেছিস? এখন এইখানে গাছের উপরে কে বসে থাকবে? তাছাড়া এতক্ষণ আমরা ওখানে দাঁড়িয়ে আছি, কাউকেই তো কোথাও দেখতে পেলাম না। আর এখন এই বৃষ্টির মধ্যে কাঁঠাল গাছে বসে পা ঝোলাবে কে? আরে না রে না, মিথ্যে বলছি না, আমার সত্যি মনে হলো। তাহলে কি আমার চোখের ভুল হলো নাকি কি জানি? চোখের ভুলই হবে হয়তো। চোখের ভুলই হবে এই মনে করে জীবন আর ভবানী তাড়াতাড়ি গর্তটাকে মাটি চাপা দিতে লাগলো। জীবনের বুকের ভেতরটা বারবার কু ডাকছিল। জীবনের নিজের কোনো ছেলে মেয়ে নেই, তার বউটা বাজা। অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনো সন্তান হয়নি এতদিনে। ভবানীর ঘরে কিন্তু দুটো ছেলে মেয়ে, বউ আর মা বাবা সবাই রয়েছে। জীবন তার বউকে নিয়ে একাই থাকে। বিয়ের 5 বছর পরে বউয়ের সঙ্গে সম্পর্ক তেমন একটা ভালো না হলেও দুজনে দুজনকে ছাড়া থাকতেও পারে না। জীবন কিন্তু বারবারই ভাবছিল, সত্যি সত্যি গাছের উপরে মুহূর্তের জন্য একটা পা যেন সে দেখেছিল। খালি পা, হাঁটু পর্যন্ত দেখা যাচ্ছিল। ততক্ষণে মৃতদেহ চাপা দেওয়া হয়ে গেছে। এবার এই গাছের তলায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না।
এটা বুঝতে পেরে কোদাল আর বস্তা হাতে নিয়ে ওরা তাড়াতাড়ি সেখান থেকে সরে পড়ল। তীব্র বৃষ্টির জল এসে সদ্য মাটিতে পুঁতে রাখা মৃতদেহটার ওপরে যেন আকুলি বিকুলি করে কাঁদতে লাগলো। গাছের তলা থেকে ওরা সরে যেতেই কাঁঠাল গাছের মাথাটা সরসর শব্দ করে কেঁপে উঠল যেন। আর তারপর একটা কালো ছায়া মূর্তি সেই গাছের ডাল বেয়ে আস্তে আস্তে নেমে আসতে লাগলো সেই সদ্য খুঁড়ে মাটি চাপা দেওয়া জায়গাটার কাছে। বিশাল তার শরীর, কালো কুচকুচে অন্ধকারের মাঝে যেন শুধু হলুদ কটকটে দুটো চোখ দেখা যায়। সেই চোখে সে একবার তাকালো গ্রামের পথের দিকে, যেদিকে ভবানী আর জীবন চলে গেছে। সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর আস্তে আস্তে নিজের হাতের লম্বা লম্বা নখ দিয়ে মাটি তুলতে লাগলো জায়গাটা থেকে। এই গ্রামের নাম হলো নয়নপুর, এর পাশের গ্রাম ভবানীপুর। এই দুই গ্রামের মাঝে একটা বড় রাস্তা আছে, খুব বেশি বড় নয়। সে রাস্তার এই প্রান্তে নয়নপুরের দিকে রয়েছে একটা বড় কাঁঠাল গাছ, আর উল্টো দিকে ভবানীপুরের দিকে রয়েছে একটা বট গাছ। বট গাছের তলায় বসে কথা বলছিল হরেকৃষ্ণ, আর তার সামনে দাঁড়িয়েছিল নরেন। নরেন বলল, শুনেছেন খবরটা? এই আমাদের গ্রামের জমিদার মশাইয়ের সদ্যজাত ছেলেটা নাকি হারিয়ে গেছে। দুদিন আগে রাতের বেলা জমিদার মশাইয়ের স্ত্রী এক ছেলের জন্ম দেয়, তারপরেই নাকি তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এসবই হলো কপাল, বুঝলি নরেন? কপাল খারাপ না হলে সত্য জন্মানো ছেলে এমনভাবে হারিয়ে যায় কি করে? এটা কি সত্যি কোনো মানুষের কাজ? কোনো পাষাণ হৃদয়ের মানুষ না হলে এমন কাজ কখনো কেউ করতে পারে না। আমি কিন্তু অন্য কথা শুনেছি। জমিদার মশাইয়ের দুই বউ, বড় বউয়ের তো ছেলে আছে, তার বয়স নাকি 7 বছর। এবার ছোট বউয়েরও ছেলে হয়েছিল। অনেকে বলছে তাই নাকি বড় বউ নিজের লোক লাগিয়ে এমনভাবে তার ছেলেটাকে উঠিয়ে নিয়ে গিয়েছে। কিন্তু যার একটা সন্তান রয়েছে সে কি এমন একটা কাজ করতে পারে? এ হলো কলিকাল নরেন, কলিকাল। এই সময় সকলেই সব কিছু করতে পারে, কারোর কথা বোঝা যায় না। কার মনে কি আর মুখে কি রয়েছে সে কথা তো আর কেউ ধরতে পারবি না। দীর্ঘশ্বাস ফেলে ওরা কথাগুলো বলছে। এমন সময় হন্তদন্ত হয়ে সেখানে এসে পৌঁছালো জগা পাগলা। জগাকে দুই গ্রামের লোকেরাই চেনে। আসলে এই গ্রাম দুটো বড্ড কাছাকাছি, বাকি গ্রামগুলো বেশ অনেকটাই দূরে। দুই গ্রামের মানুষদের আপদে বিপদে এই গ্রাম ওই গ্রাম একে অপরের পাশে দাঁড়ায়। ভবানীপুরের মতো নয়নপুরের জমিদার নেই, সেই গ্রামে আছে মোড়ল। জমিদার বলতে সে নামেই জমিদার, তার তেমন কিছু নেই। এই গ্রামে এখন মোড়ল রয়েছে। জগা পাগলাকে দেখেই নরেন একটু সরে আসে। জগা পাগলার গা থেকে ভীষণ বুনো গন্ধ বেরোয়। তার গালের কাছে আর কাঁধের কাছে একটা বড় ঘা। মাঝে মাঝে নিজের আঙ্গুল চালিয়ে সে সেই ঘা খুঁটে ফেলে, তখন রক্ত পুজ গড়িয়ে পড়ে। এখন কিন্তু তেমন কিছু করল না জগা পাগলা। অদ্ভুত চোখে সে তাকিয়ে রইল হরেকৃষ্ণ আর নরেনের দিকে। তারপর বলল, ওই ওই কাঁঠাল গাছের তলায়, ওই কাঁঠাল গাছের তলায় কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। সবাই মরবে, সব 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 এক 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 করে মরবে, এক এক করে মরবে, সব সব মরবে। কি বলছিস রে তুই জগা? কাঁঠাল গাছের তলায় কি হয়েছে? আপনি আবার ওর সঙ্গে কথা বলছেন? দুই গ্রামের মানুষ ওকে সহ্য করতে পারে না, ওর সামনে দাঁড়াতে যায় না, আর আপনি ওর সঙ্গে কথা বলছেন?
কি যে করেন না আপনি? তুই হয়তো ভুলে যাচ্ছিস, জগা কিন্তু এক সময় আমাদের গ্রামেরই লোক ছিল। জগা মনের দুঃখে পাগল হয়েছে বটে, কিন্তু এখন তার মধ্যে তেমন কিছু তো মনে হচ্ছে না। সবাই মরবে ওই কাঁঠাল গাছের তলায়, সবাই মরবে সবাই কাঁঠাল গাছের তলায়। ও ওকে ওকে আমি দেখেছি, আমি ওকে। সর্বনাশ! কাঁঠাল গাছের তলা মানে ওই নয়নপুরের কাঁঠাল গাছ? কিন্তু সেখানে আবার কাকে দেখেছিস তুই? কার কথা বলছিস বলতো? একটু ভেবে চিনতে বলছিস তো? নরেন একটু অবাক হয়ে গেল। জগা পাগলার কথায় গুরুত্ব দিয়ে হরে কৃষ্ণ পুরোহিত কেমন যেন হয়ে গেছে। জগা পাগলার দুই চোখে ভয়, মুখের লম্বা খোঁচা খোঁচা দাড়িগুলো বুকের কাছে এসে পড়েছে, মাথার চুল এলোমেলো, কাদামাটি মাখা, কিন্তু সে চুপ করে তাকিয়ে রয়েছে হরে কৃষ্ণর দিকে। দুটো হাঁটু মুড়ে বসে সমানে বলে চলেছে, ও আবার এসেছে, কেন এমন হলো? হ্যাঁ, কেন এমন হলো? কেন? এইবারে জগা চিৎকার করে উঠল। এলোমেলো ভাবে কথা বলতে বলতে ছুটে গেল নয়নপুরের দিকে। হরেকৃষ্ণ তার দিকে অবাক চোখে তাকিয়ে রইল। নরেনের মুখে একটু বিরক্তির ভাব দেখা গেল। আরে কি হলো? ওর কথায় আপনি অমন করছেন কেন? ও পাগল ছাগল মানুষ। আরে ওর কথা আবার কেউ ধরে নাকি? হ্যাঁ, জগা কেন পাগল হয়েছে সে সত্যি কথা যদি তুই জানতিস নরেন, তাহলে অমন কথা বলতে পারতিস না। জগার যখন এমন হয়েছে তখন তোর বয়সই বা কত হবে? ওই বড় জোর 10 কি 11। তখনকার কথা ভালোভাবে তোর মনে রাখার কথাও নয়। তাছাড়া গ্রামের অনেকেই এইসব জানে না। নরেন একটু কৌতূহলী গলায় প্রশ্ন করল, ঠিক কি হয়েছিল বলুন দেখি পুরোহিত মশাই। জগার বাড়ি ছিল আমাদের গ্রাম ভবানীপুরে। জগার বাবা মা ছোটবেলায় মারা যায়। সে নিজেই চাষবাস করে খেত। জগার বিয়ের বয়স হলে গ্রামের লোকেরাই দেখাশোনা করে একটি মেয়ের সঙ্গে তার বিয়ে দিয়ে দেয়। মেয়েটি ছিল যেমন সুন্দর দেখতে, তেমন ছিল তার কাজকর্ম ও ব্যবহার। আমরা কেউ তার বাড়িতে গেলে বড্ড খুশি হতাম, বুঝলি। সে মেয়েটির নাম ছিল ওই যতদূর মনে পড়ে মাধুরী। মাধুরীর একদিন ভীষণ শরীর খারাপ হলো। জগা পাগলের মতো এই গ্রাম ওই গ্রাম এখানে ওখানে দৌড়াদৌড়ি করতে লাগলো মাধুরীকে বাঁচাবার জন্য। আর তারপর একদিন এলো সেই রাত। সেদিন জগা গিয়ে পৌঁছলো আমার কাছে। ঠাকুরমশাই তাড়াতাড়ি চলুন একবার। আমার বউটা কেমন যেন করছে ঠাকুরমশাই। আমার বউটা। জগা, একটা কথা বলি, তোর বউয়ের যে রোগ হয়েছে তাকে আর বাঁচানো যাবে না রে। আমাদের গ্রামের এই দিকে সব রোগের চিকিৎসা নেই। ওকে শহরে নিয়ে যেতে পারলে তবুও কিছু একটা হবে, কিন্তু তোর কাছে তো অত টাকা পয়সাও নেই রে। আমি সব করবো ঠাকুরমশাই, সব জমি জমা সব বিক্রি করে দেবো, যা হবে বিক্রি করে দেবো। যা হোক করে আমি আমার বউটাকে বাঁচাবোই ঠাকুরমশাই। ও ছাড়া যে আমার কেউ নেই, আমার কেউ নেই ঠাকুরমশাই। জগার কথা শুনে কেমন যেন দুঃখই হলো। সেদিন টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। শীত সবে মাত্র ঢুকতে শুরুও করেছিল। গায়ে একটা চাদর চাপিয়ে ছাতা হাতে নিয়ে আমরা দুজন যখন জগার বাড়িতে গিয়ে পৌঁছলাম, তখন ঘরের ভেতর থেকে মাধুরীর চিৎকার ভেসে আসছিল। সে চিৎকার করে বলছে, চলে যা, তোরা আসবি না, তোরা আমার কাছে আসবি না আমার কাছে, চলে যা তোরা। তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে দেখি ঘরের ভেতরের আলোটা কখন যেন নিভে গেছে। জগার কাছে হ্যারিকেন ছিল। হ্যারিকেনটাকে বৃষ্টির থেকে বাঁচিয়ে সে এনেছে। এবার হ্যারিকেনের আলো দরজা দিয়ে ঘরের ভেতরের দিকে পড়তেই দেখতে পেলাম মাধুরীর বিছানার চারপাশে কালো কালো ছায়ার মতো কারা যেন চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আমাদের দেখে কিংবা আলো দেখে যাই হোক না কেন, তারা বাতাসে মিলিয়ে গেল এক মুহূর্তের মধ্যে। মাধুরীর পুরো শরীরটা তখন ছটফট করছে। জগা তাড়াতাড়ি গিয়ে মাধুরীর গায়ে হাত দিল। মাধুরীর চোখের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। তার চোখ উল্টে গেছে। আমি 50 বছর হলো মন্দিরে সেবা করি, ব্যাপারটা দেখেই বুঝতে পারলাম এ মোটেই ভালো কিছু নয়। এমন কিছু আমি আগে আন্দাজ করতে পারিনি।
ব্যাপারটা দেখে জগাকে বারণ করার আগেই সে ছুটে গেল বউয়ের কাছে, আর মাধুরীর গায়ে হাত রাখতেই মাধুরী দু হাতে জগার গলাটা চেপে ধরে তাকে টেনে নিল নিজের দিকে। সর্বনাশ! তারপর? আমি তো ঠাকুরের নাম করতে করতে জগাকে তার হাত থেকে ছাড়িয়ে আনতে গেলাম, কিন্তু ততক্ষণে জগার গলায় ভীষণ লেগেছে। তাকে ওই অবস্থায় দেখে মাধুরীর উল্টে যাওয়া দুটো চোখ আবার স্বাভাবিক হয়ে আসছে, কিন্তু ঘরের বাইরে জানালার ওপাশে বৃষ্টির মধ্যে খিলখিল করে কে যেন হাসছে। ব্যাপারটা যে সাধারণ কিছু নয় সেটা বুঝতে পেরেই আমি জানালার দিকে এগিয়ে গেলাম। ঠিক তখনই দেখলাম জানালার কাছে দাঁড়িয়ে একটা কালো ছায়া মূর্তি, তার হলুদ কটকটে দুটো চোখ এই দিকে এই যেন তাকিয়ে রয়েছে। আমায় দেখে সে হেসে উঠল। তার মুখের সাদা দাঁতগুলো অত অন্ধকারেও ঝলসে উঠতেই আমি ভয় পেয়ে গেলাম। আস্তে আস্তে সে বলল, ওকে নিয়ে যাব, পারলে ওকে আটকে দেখা। কথাটা বলেই খিলখিল করে হাসতে হাসতে সে অন্ধকারে মিলিয়ে গেল। আমি সে রাতে গ্রামের কবিরাজকে এনে, এমনকি নয়নপুরে খবর দিয়ে সে গ্রামের কবিরাজকেও আনিয়েছিলাম। তারা দুজনে মিলে অনেক চেষ্টা চরিত্র করে। শেষ রাতের দিকে মাধুরীর শরীর খানিকটা ভালোও করেছিল, কিন্তু সে ভীষণ দুর্বল হয়েছিল, কথা বলতেও পারছিল না। সবাই চলে গেল সকালের দিকে। বাকি যারা এসেছিল তাদের নজর এড়িয়ে আমি তাকে বললাম, কি হয়েছে বলো তো বৌমা? কাল রাতে যখন তোমার ঘরে এলাম আমি, তখন দেখলাম তোমার ঘরে কারা যেন রয়েছে। আমি আমি কিছু জানি না। ওদেরকে মাঝে মাঝে দেখতে পাই, বিশেষ করে শরীর খারাপ হবার পর থেকে। তখন ভীষণ ভয় হয়, কিন্তু পরে আর ওরা থাকে না। আমার কিন্তু ব্যাপারটা খুব একটা ভালো লাগছে না, যেন মনে হচ্ছে এটা ছোটখাটো কোনো সমস্যা নয়। আমাদের এই গ্রামের বা ভবানীপুরের কবিরাজের পক্ষেও একে সরানো সম্ভব নয়। ঠাকুরমশাই, আপনি কি বলছেন? তাহলে কি করব? আমার বউটাকে কি আর আমি বাঁচাতে পারবো না? মাধুরীর দিকে তাকিয়ে দেখলাম তার শরীর ভেঙে পড়েছে, চোখ দুটো কোটরে ঢুকে গিয়েছে, গায়ের হাড় যেন গোনা যায়। মেয়ে মানুষ তো, তাই একটু লজ্জা করে থাকতে হয়। পুরুষ মানুষ হলে হয়তো গায়ে হাত দিয়ে ভালো করে দেখতাম। গায়ে একটুও মাংস নেই, হাড়ের ওপর যেন চামড়া লেগে রয়েছে শুধু। শুয়ে শুয়ে শুধু মেয়েটা হাঁপাচ্ছে। বিশ্বাস কর নরেন, চোখে জল চলে এসেছিল, কিন্তু কি বা করি? তাই বললাম, রাতের বেলা এই সমস্যাগুলো হচ্ছে তাই না, আজকে রাতটা বরং আমি এখানেই থাকি, দেখি বাড়িতে আসলে কি হয়। তারপরে? তারপরে কি হলো? সেদিন রাতে আর তেমন কিছু হলো না। দুদিন পর পর আমি জগার বাড়িতেই কাটালাম। তৃতীয় দিনের সকালবেলা মাধুরী মারা গেল। তবে এ নিয়েও একটা আশ্চর্য ব্যাপার ঘটেছিল। কিছু হচ্ছে না দেখে পরদিন আমি বেরিয়ে গিয়েছিলাম একটা কাজে। সেখান থেকে দুদিন পরে যখন ফিরলাম দেখি জগার ঘরের দরজা বন্ধ। লোকেদের জিজ্ঞাসা করে জানতে পারলাম দুদিন ধরে কেউ নাকি জগাকে দেখতে পায়নি। আরও দুটো দিন কেটে গেল। এরপর কি মনে হতে জগার বাড়িতে গিয়ে দরজায় ধাক্কা দিলাম, দরজা ভেতর থেকেই বন্ধ। আশ্চর্য হয়ে গেলাম। বারবার ধাক্কাধাক্কি করেও যখন দরজা খুলল না, তখন গ্রামের দুজনকে নিয়ে গিয়ে ঘরের দরজা ভেঙে ফেললাম। দেখি ঘরের বিছানার ওপর মরে পড়ে রয়েছে মাধুরী। তার দেহটা পৌঁছতে শুরু করেছে। জগা জানালার কাছে মেঝের উপরে উল্টে পড়ে রয়েছে। জগার দুই চোখ বিস্ফারিত, খোলা দুটো চোখ যেন উপরের দিকে তাকিয়ে কিছু একটা দিকে চলেছে। সেই বিভৎস দৃশ্য দেখে অনেকেই ভয় পেয়ে গিয়েছিল। ওরা পচা গন্ধে ঘরের ভেতর ঢুকতেও পারছিল না। একটু পরে কোনো রকমে নাকে কাপড় চাপা দিয়ে ভিতরে ঢুকে মাধুরীকে বাইরে বের করে আনা হলো। জগার গায়ে হাত দিয়ে বুঝলাম শরীরে প্রাণ আছে। যখন জগার জ্ঞান ফিরল তখন অবাক হয়ে সে চারিদিকে ফ্যাল ফ্যাল করে দেখতে দেখতে বলতে লাগলো, ওরা আবার আসবে, আবার আবার আসবে, আবার আসবে, আবার আবার আসবে, আবার আসবে, আবার
আবার আসবে। একটু আগে জগা পাগলা তো এমন কিছুই বলছিল, তাই না? কি দেখেছিল জগা, সেটা কি জানতে পেরেছিলেন? ওই রাতে ওর বউয়ের সাথে কিছু একটা ভয়ঙ্কর হয়েছিল, সেটা দেখে ভয় পেয়ে জগা তখনই পাগল হয়ে যায়। তার বউয়ের মরা শ্মশানে পুড়িয়ে এসে আমরা জগাকে আর দেখতে পাইনি। তারপরে মাঝে মাঝে এখানে ওখানে তাকে দেখতাম। গ্রামের লোকেরা প্রথমে দুঃখ করত, কিন্তু পরে জগাকে দেখলেই পাগল বলে দূর দূর করে তাড়িয়ে দিত। জগা কারোর কাছে আর ঠাঁই পায় না। মাঝে মাঝে আমার কাছে এলে ঠাঁই পায়, দুটো খেতে দিই, কিন্তু তাকে তো আর সব সময় খুঁজে পাওয়াও যায় না। তার মানে জগা যতই পাগলা হোক না কেন, সে এমন একটা কিছু দেখেছে যেটা আপনাকে বলার জন্য এত দূর থেকে সে ছুটে এসেছে। সেটাই তো ভাবছি। জগার মাধুরীর সাথে ওই ঘটনা হয়েছে আজ তো অনেক বছর আগে। এতদিন পরে জগা আবার কি দেখতে পেল বলতো নরেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। হরে কৃষ্ণর কথাগুলো নরেনের মনের মধ্যেই রইল। সে নিজেও তো কিছু বুঝতে পারেনি, কিন্তু জগা পাগলার এমন আশ্চর্য কাহিনী শুনে সে অবাক হয়ে গেল। মনে মনে ঠিক করল একবার তাকে জগার সঙ্গে কথা বলতেই হবে। সেদিন সন্ধ্যের দিকে কি একটা কাজ সেরে নরেন ফিরছিল নয়নপুর থেকে। নয়নপুরের সেই কাঁঠাল গাছটার কাছাকাছি আসতেই তার জগা পাগলার কথা মনে পড়ল। তখন সন্ধ্যা হয়ে গেছে, চারপাশে অন্ধকার। কাঁঠাল গাছটা থেকে একটু দূরে এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে জগা গাছের দিকে তাকিয়ে কি যেন দেখছে। জগার চোখের দৃষ্টির দিকে তাকিয়ে অকারণে নরেনের বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। তবু কৌতূহলবশত সে রাস্তার এক পাশে চুপ করে দাঁড়িয়ে দেখতে পেল জগা একভাবে কাঁঠাল গাছের ওপরের দিকে তাকিয়ে রয়েছে, যেন কিছু একটা দেখতে পেয়েছে সে ওখানে। আরও কিছুটা সময় কেটে যাওয়ার পর অন্ধকারের মধ্যে হঠাৎ নরেন দেখতে পেল চাঁদের অল্প আলোয় কাঁঠাল গাছের ওপর থেকে একটা কালো মতো লম্বা হাত নেমে আসছে নিচের দিকে। বাবা গো, এই গাছের উপরে ওটা কি? নরেন কথাটা বলার সঙ্গে সঙ্গে জগার সামনে থেকে চিৎকার করে বলে উঠল, ও আবার এসেছে। তুই সেদিন রাতে আমার বউটাকে নিয়ে গেছিলি, আবার কেন এসেছিস তুই? কেন? হ্যাঁ? জগার কথায় কাঁঠাল গাছের ওপর কিছু একটা যেন নড়তে লাগলো। অদ্ভুত একটা খিলখিলে হাসির শব্দ ভেসে এলো সেখান থেকে। নরেনের গায়ের রক্ত জল করে দিয়ে কি যেন বলে উঠল, আবার কাউকে নিতে এসেছি, আবার এই গ্রাম থেকে একজনকে নিয়ে যাব। কতদিন পরে আবার আবার রক্ত মাংসের স্বাদ পেয়েছি। কথাটা বলতে বলতে কাঁঠাল গাছের ওপর থেকে নেমে এলো একটা লম্বা মতো কালো মূর্তি। কাঁঠাল গাছের পেছনের দিকের মাটিটা দু হাতে করে কি যেন একটা বার করলো, আর তারপর কামড়ে কামড়ে খেতে লাগলো সেটা। নরেনের বমি চলে এলো, দু হাতে নিজের মুখটা চেপে ধরে রাখলো সে। ওদিকে জগা তখনও চিৎকার করেই চলেছে, আর জগার দিকে নরেনের মন নেই। কালো মূর্তিটা কি যেন একটা খেয়ে আবার মাটির তলায় চাপা দিয়ে গাছের ওপরে উঠে অন্ধকারের মধ্যে যেন মিশে গেল। নরেন মনে মনে প্রবাদ করল, আজ রাতেই হরে কৃষ্ণকে সব কথা জানাতে হবে, না হলে অনেক বড় কোনো বিপদ হয়ে যাবে। জগা চলে যাওয়ার পর নরেন একরকম দৌড়তে দৌড়তে হরে কৃষ্ণের বাড়িতে গিয়ে পৌঁছালো। তাকে সমস্ত কথা খুলে বলতেই হরে কৃষ্ণ একটু অবাক হয়ে বলল, কাঁঠাল গাছের উপরে? কিন্তু কাঁঠাল গাছের উপরে তো কোনো কিছু আছে বলে এতদিন শুনিনি। গ্রামের লোকেরা দিনে রাতে সেখানে যাতায়াত করেছে, কই বা কখনো তো কারোর কিছু হয়নি। কেউ অস্বাভাবিক কিছু দেখেও নি অবধি। আমি নিজের চোখে দেখেছি ঠাকুর মশাই, এই জগা পাগলা ওখানে ছিল। আমার কথা আপনি বিশ্বাস করুন।
নরেন হরেকৃষ্ণের বাড়ির বারান্দার কাছে দাঁড়িয়ে কথা বলছিল। এমন সময় বাইরে সেই হাসির শব্দটা শোনা গেল। তাড়াতাড়ি হরেকৃষ্ণ তাকে ঘরের ভেতরে ঢুকতে বলল, কারণ আজ থেকে অনেক বছর আগের সেই হাসির শব্দটা সে এখনো চিনতে পেরেছে। হরেকৃষ্ণ বাড়িতে একাই থাকে। এইবার তার মাথায় বিদ্যুৎ চমকের মতো একটা ব্যাপার খেলে গেল। জগার বাড়িতে জালনা দিয়ে বাইরে যেই কালো ছায়া মূর্তিটাকে হাসতে শুনেছিল সে, এই হাসির শব্দ তারই, এছাড়া অন্য কারোর হতেই পারে না। নরেন ভয়ে ভয়ে ঘরের ভেতরে ঢুকলেও হরেকৃষ্ণ বারান্দায় এসে দাঁড়ালো। অন্ধকারের দিকে তাকিয়ে বলল, কে হাসে রে এমন ভাবে? হ্যাঁ, কে হাসে? আবার এসেছিস তুই? হ্যাঁ, আবার এসেছিস? আমি তো এখানেই ছিলাম। রক্ত মাংসের স্বাদ না পেলে যে আমি আসি না। ওরা অনেক কষ্ট করে আমায় বন্দি করে রেখেছিল ওই গাছে, কিন্তু এই গাছের তলায় যে আমি আবার রক্ত মাংসের স্বাদ পেয়েছি, কচি শরীরের রক্ত মাংসের স্বাদ। হরেকৃষ্ণ আরও কিছু বলতে যাবে, তার আগে দেখতে পেল বাড়ির উঠোনের ওপর দিয়ে যেন একটা কালো ছায়া দ্রুত হাওয়ার সঙ্গে মিলিয়ে গেল পেছনের দিকে, আর তার সঙ্গে সঙ্গেই সেই অদ্ভুত রক্ত জল করা হাসির শব্দ। হরেকৃষ্ণ তাড়াতাড়ি ঘরে এসে দরজা বন্ধ করে দিল। সেই রাতটা নরেন তার বাড়িতেই ছিল। পরদিন সকালে দুজনে মিলে গিয়ে পৌঁছালো জমিদার বাড়িতে। গ্রামের অনেকেই অনেক কথা বলেছে ঠাকুর মশাই, আমি ওসব কথা বিশ্বাস করিনি। আমার বড় বউ যদি আমার ছোট বউয়ের ছেলেটাকে এমনভাবে মেরে থাকে, তাহলে ওকে আমি সবার সামনে শাস্তি দেব। শাস্তির কথা পরে হবে জমিদার মশাই। কাঁঠাল গাছে থাকা কোনো এক খারাপ কিছু আবার জেগে গেছে। আপনাকে আপনাকে পাশের গ্রাম থেকে ভুবন ওঝাকে ডেকে আনতে হবে। তারপরে তাকে দিয়েই ওই ওই কাঁঠাল গাছের কাছে। বুঝতে পেরেছি, কিন্তু এতদিন পরে আবার এসব করা হলে দুই গ্রামের লোকেরা যদি ভয় পেয়ে যায়, তাছাড়া ছোট বউ বড় বউয়ের ব্যাপারটা না হয় পরে দেখব। আমার ছেলেটাকে যদি সত্যি সত্যি কাঁঠাল গাছের তলায় কেউ মেরে চাপা দিয়ে রাখে, তাহলে তাহলে তার জীবন আমি নেবই। কাঁঠাল গাছের তলায় মাটিতে কিছু একটা চাপা দেওয়া আছে জমিদার মশাই। আমি নিজে ওই কালো ছায়াটাকে সেটা বের করে খেতে দেখেছি। আপনি আপনি আজকেই কিছু একটা ব্যবস্থা করুন দয়া করে। জমিদারের সঙ্গে কথা বলে সমস্ত ব্যবস্থা করে নরেন আর হরেকৃষ্ণ ফিরে এলো। ঠিক হলো সন্ধ্যার দিকে পাশের গ্রাম থেকে ভুবন ওঝাকে ডেকে আনা হবে, আর তারপরে সেই সমস্ত কিছু করবে। এদিকে জীবন আর ভবানী কাজটা করে অনেক টাকা পেলেও মনে মনে বেশ ভয়ে ভয়ে ছিল। জীবনের একটু দুঃখ হয়েছিল, তাই সে সমস্ত কথা খুলে বলল তার বউয়ের কাছে। এখান থেকে কিভাবে যেন ব্যাপারটা একটু একটু করে ছড়িয়ে পড়তে লাগলো গ্রামে। তবে কারোর হাতে কোনো প্রমাণ নেই। প্রমাণ ছাড়া জমিদারকে এসব কথা বলে কেই বা তার রাগের আগুনে পুড়তে যাবে। তাছাড়া বড় বউ মোটেই সুবিধার মহিলা নয়, ওটা জীবন বেশ বুঝতে পেরেছিল। এমন একটা অন্যায়ের জন্য ভবানীপুর আর নয়নপুর এই দুই গ্রামের মাথায় কোনো না কোনো একটা অভিশাপ নেমে আসবে। আর সেই অভিশাপটা নেমে এলো ঠিক সেই দিন বিকেলের দিকে। ভবানী বেশ খুশি মনে নয়নপুরে যাচ্ছিল। নয়নপুরে তার এক আত্মীয়ের বাড়ি আছে। কাঁঠাল গাছ থেকে যখন খানিকটা দূরে, তখন দেখল পথের পাশ থেকে জগা পাগলা তার দিকে দ্রুত ছুটে আসছে। তখন বিকেল প্রায় শেষ হয়ে আসছে। বাইরে একটু একটু করে অন্ধকার নামতে শুরু করেছে সবে। ভবানী আরও একটু এগিয়ে আসতেই দেখতে পেল
জগা পাগলার হাতে একটা কাস্তে। সে মুখে কি যেন বিড়বিড় করতে করতে ছুটে আসছে ভবানীর দিকে। ভবানী থতমত খেয়ে চিৎকার করে জগাকে সাবধান করে বলল, এই জগা পাগলা, কি করছিস কি তুই? সরে যা বলছি। তোকে মারতে বলেছে, তোকে মারতেই হবে। তুই তো এসেছিলি সেই রাতে, তাই না? হ্যাঁ, তুই তো এসেছিলি। হ্যাঁ, জগার হাতে তখন কাস্তে, বন বন করে সেটা কোরাচ্ছে। জগা পাগলাকে ওভাবে ছুটে আসতে দেখে ভবানী পথ ছেড়ে নেমে পড়ল জমির দিকে। কিন্তু তখনও জগা উদ্ভ্রান্তের মতো ছুটে আসতে লাগলো তাকে লক্ষ্য করেই। ভবানী যখন চিৎকার করল, মাঠের শেষ প্রান্তে বিকেলের দিকে ক্ষেত ফিরতি লোকগুলো ছুটে এসে দেখতে পেল এক অদ্ভুত দৃশ্য। জগা ভবানীর বুকের উপরে বসে হাতের কাস্তেটা দিয়ে তার গলায় একের পর এক কোপ বসিয়ে চলেছে। রক্তে ভেসে যাচ্ছে গোটা জায়গাটা। জগা পাগল হতে পারে, কিন্তু এতগুলো বছরে সে কারোর গায়ে হাত পর্যন্ত তোলেনি। তাই সকলে এই বীভৎস দৃশ্যটা দেখে কেমন যেন ভয় পেয়ে গেল। তাছাড়া জগার চোখটাও কেমন যেন হয়ে গেছে, আর জগার সামনে যাওয়ার কারোর সাহস হলো না। একটু পরেই কাস্তেটাকে এক পাশে ছুঁড়ে ফেলে দিয়ে মাটির ওপর লুটিয়ে পড়ে গেল জগা। সমস্ত খবর যখন গ্রামের সবাই জানল, ততক্ষণে জগা আবার নিরুদ্দেশ। গোটা ভবানীপুর গ্রাম কেমন যেন হয়ে গেল। নয়নপুরের লোকেরাও সব জানতে পেরেছিল। এর মাঝে সন্ধেবেলা ভুবনতান্ত্রিক জমিদার মশাইয়ের সঙ্গে হরেকৃষ্ণকে নিয়ে যখন কাঁঠাল গাছের কাছাকাছি পৌঁছালো, তখন অন্ধকার নেমেছে। গোটা গ্রাম ভয়ে ভয়ে আজ তাড়াতাড়ি শুয়ে পড়েছে। ওদের সঙ্গে নরেন নিজেও রয়েছে। ভুবন বাতাসে কিসের গন্ধ শুকে বলল, খারাপ কিছু একটা আছে, আমি ঠিক বুঝতে পেরেছি। তোমরা একটু দূরে থেকো, সবার দেহ বন্ধন করা আছে, ও কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু তবুও সাবধানের তো মার নেই। ভুবন অদ্ভুত চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল সেই কাঁঠাল গাছের দিকে। তারপর তার চারপাশের মাটির ওপর পা দিয়ে কি যেন দেখতে লাগলো। দূরে জমিদার মশাই, হরেকৃষ্ণ, নরেন সকলে আলো হাতে দাঁড়িয়ে রয়েছে। গোপন কাজ, তাই বেশি কাউকে সঙ্গে আনা হয়নি। এদিকে ঠান্ডা হাওয়ায় ক্রমশ আশেপাশের বাতাস শীতল হয়ে উঠছে। ভুবন আর একটু দেখতে দেখতে মাটিতে এক জায়গায় পা দিয়ে বলে উঠল, এইখানেই আছে, এখানে মাটির তলায় আছে জমিদারের ছেলে। এই কথা শোনার সাথে সাথেই জমিদার প্রায় মাটিতে পড়ে যাচ্ছিল, কিন্তু হরেকৃষ্ণ আর নরেন তাকে ধরে ফেলল। জমিদারের মুখে আর কোনো কথা সরল না। ভুবন পেছনের দিকে ঘুরে চলে আসতে যাবে, এমন সময় কাঁঠাল গাছের ওপর থেকে নেমে এলো সেই লম্বা হাতটা। নরেন হাতটাকে আগেও একবার দেখেছিল, তাই সে সেদিকে হাত দেখিয়ে চিৎকার করে বলল, ওই তো, ওই যে। কথাটা শুনেই ভুবন পেছন দিকে তাকালো আর দেখতে পেল সেই কাঁঠাল গাছের ওপর থেকে শুধু হাত নয়, তার সঙ্গে সঙ্গে একটা মাথাও নেমে এসেছে। কিন্তু ওটা কি? একটা নয়, গাছের ওপর পাশাপাশি বেশ কয়েকটা মাথা সে দেখতে পেয়েছে। ভুবন পেছনে এক পা সরে গেল, কিন্তু ভয় পেল না। ততক্ষণে গাছটার উল্টো দিকে একপাশে জগাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। জগাকে দেখেই হরেকৃষ্ণ ডেকে উঠল, জগা, ও জগা, এই ওখানে তুই কি করছিস? জগা কিন্তু একটুও নড়ল না, কেমন যেন পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ভুবন মনে মনে প্রবাদ গুনল,
ওই খারাপ কিছু যদি জগাকে দিয়ে কিছু করাতে চায়, ততক্ষণে গাছের ওপরে সেই কালো ছায়াগুলো খিলখিল করে হাসতে শুরু করেছে। কাঁঠাল গাছটা যেন প্রবল হাওয়ার ধাক্কায় থরথর করে কাঁপছে। জগা এক পা করে এগোতে লাগলো ভুবনের দিকে, আর ভুবন পিছিয়ে এলো খানিকটা। সরে যা বলছি জগা, সরে যা। তোর কোনো ক্ষতি আমি করতে চাই না, আর তোর যদি খারাপ কিছু হয়ে থাকে তাও আমি ঠিক করে দেব। সরে যা। তুই কিচ্ছু করতে পারবি না। ওকে ওকে আমি নিয়ে যাব। এতদিন পর যখন ফিরে এসেছি তখন তখন এই গ্রামের সবাইকে এক এক করে নিয়ে যাব আমার কাছে। কে তুই? হ্যাঁ, কে? গ্রামের মানুষদের এমন ভাবে ভয় দেখাচ্ছিস কেন? হ্যাঁ, গ্রামের লোকেরা আমায় ভুলে যেতে পারে, কিন্তু আমি তোদের ভুলে যাইনি। আমি মালা, ভবানীপুরের নয়, নয়নপুরের মালা। মালা, এই নামটা শুনে জমিদার আর হরে কৃষ্ণ কেমন যেন চমকে উঠল। নরেন এই ব্যাপারে কিছুই জানে না, তবে ভুবনের সবটা জানা ছিল। এই নয়নপুরেরই কথা, মালার কথা নয়নপুরে সে সময় অনেকেই জানে। মালা যে ফিরে আসতে পারে কোনো দিন, সে কথা অনেকে ভেবেছিল, কিন্তু হরে কৃষ্ণর অবাক মুখের দিকে তাকিয়ে নরেন বলল, এসব কি হচ্ছে ঠাকুর মশাই? প্রথমে মাধুরী, এবার আবার মালা। এই মালা আবার কে? মালার কথা আমি নিজেও ভালো করে জানি না। মালার কথা যখন আমি শুনেছিলাম তখন তোর জন্মও হয়নি। ওই নারায়ণপুরেই থাকতো মালা। তাকে গ্রামের লোকেরা ডাইনি সন্দেহ করে আগুনে পুড়িয়ে মেরেছিল। মরার সময় আগুনে পুড়তে পুড়তে এই মালা বলে গিয়েছিল, আমি আমি ফিরে আসবো। যখন যখন ফিরে আসবো তখন এই গ্রামের কেউ আর বাঁচবে না। এই কাঁঠাল গাছের তলায় আমার গায়ে তোরা আগুন দিয়েছিস। এই গাছের তলাতেই আমি থাকবো। ততক্ষণে ব্যাপারটা ভুবন বুঝতে পেরেছে। এই মুহূর্তে ওরা ওদের কোনো ক্ষতি করতে না পারলেও সেও ওদের কিছু করতে পারবে না। তাই সে বলল, জমিদার মশাই, আমাদের এখান থেকে চলে যেতে হবে। আজ আমি সব দেখে গেলাম, কালের ব্যবস্থা আমি করব। কালী মালাকে আমি এই কাঁঠাল গাছ থেকে যদি তাড়াতে না পারি তাহলে আমারও নাম ভুবন নয়। গাছের ওপর থেকে সেই ছায়াগুলো আবার খিলখিল করে হেসে উঠল। এরপর হঠাৎ করে এই কোথায় যেন অন্ধকারে মিলিয়ে গেল সব। ভুবন ওঝার কথা শুনে ওরা দেরি না করে সেখান থেকে তখনই বাড়ির দিকে রওনা দিল। শুধু জমিদার মশাই বললেন, কাল সকালে এই কাঁঠাল গাছের নিচে আমার ছেলের দেহটা যদি পাওয়া যায় তাহলে তাহলে বড় বউকে আমি কালির চরম শাস্তি দেব। এখন না, ওই গাছের তলায় আপনার ছেলের দেহ পোতার জন্যই ওই মালা এখানে আবার ফিরে এসেছে। যতক্ষণ সেটা ওখানে থাকবে ততক্ষণ এখানেই থাকবে ও। কাল এই গাছ থেকে আগে ওকে তাড়িয়ে দিই, তারপরে বাকি সব কিছু করতে হবে। আর খবরদার, গ্রামের লোকেদের এই সমস্ত কথা কিন্তু বলা যাবে না। তারা কেউ এখন জানলে বিপদ বাড়তে পারে। এরপর ওরা সবাই ভবানীপুরের দিকে চলে গেল। জগা পাগলা আবার যে কোথায় গেল সে কথা কেউ জানে না। তবে সেই রাতটা এভাবেই কেটে গেল। কিন্তু পরের রাতটা জীবনের জন্য কাটল খুব ভয়ানকভাবে। ভবানীর মৃত্যুর খবরটা শুনে জীবন কিন্তু বেশ ভয়ে ভয়ে ছিল। তার বউ এমনিতেই সব কিছু জানত। তাই রাতের বেলা ভাত খেতে বসে জীবনের বউ বলল, বলি শুনছো, আমার কিন্তু বেশ ভয় ভয় করছে। তাছাড়া গ্রামের লোকেদের থেকে যা শুনেছি, তারপর আবার ভবানীও এমনভাবে মরেছে। তারপর আবার গ্রামের লোকেরা বলল জমিদার মশাই নাকি ভুবনতান্ত্রিককে কোথা থেকে ধরে এনেছে।
আমাদের ওই গ্রামের বাইরে যে কাঁঠাল গাছটা আছে, আগে সেই যে গো নয়নপুরের দিকে, সেই গাছের কাছে নাকি ওরা সবাই মিলে গিয়েছিল। তা বলি হ্যাঁ গো, গাছের তলাতেই তো তুমি জমিদারের ওই ছেলেটাকে পুঁতে রেখেছো। আস্তে আস্তে বলো, দেওয়ালেরও কান আছে, কোথা থেকে কে শুনে ফেলবে। কেন যে ভবানী এমন একটা কাজ করতে গেল, আর কেন যে ওর কথা শুনে শুধু টাকার জন্য আমিও। ছি 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 ছি, এমন একটা কাজ যে তুমি করবে সে কথা আমি জীবনেও ভাবতে পারিনি। জমিদারের বড় বউ যে তোমাদের কাজকর্মে অনেক সাহায্য করে, এটা ওটা দিয়ে থাকে, সে কথা আমি আগেও জানি। তাই বলে তার কথা এমন একটা কাজ করতে তোমাদের একবারও বাধলো না? ভবানী যে ভয় দেখালো, বলল কাজটা না করলে জমিদারের বউ আমাদের নামে মিথ্যে বদনাম দিয়ে গ্রাম ছাড়া করবে। আমি কি করবো বলো তো? ওরা তো সব বড় মানুষ, আর আমরা কি ওদের বিরুদ্ধে কিছু করতে পারি? তাহলে এবার কি করবে বলে ঠিক করেছো? ভবানী যেমনভাবে মরেছে জগা পাগলার হাতে, আচ্ছা আচ্ছা, কিন্তু জগা অমনভাবে তাকে মারতে গেল কেন? আমার মনে হয় কাজটা জগা করেনি, অন্য কেউ করেছে। ওই গাছের তলায় যখন আমি ছিলাম তখন আমার যেন মনে হচ্ছিল গাছের উপর থেকে কেউ যেন আমাদেরকে দেখছে। ভবানীকে সে কথা বলেও ছিলাম, কিন্তু ও আমার কথা বিশ্বাস করেনি। আমিও মনের ভুল ভেবে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এখন যেন মনে হচ্ছে। একটা কাজ করো না, ওইখানে তো এখনও জমিদারের ছেলের দেহটা পোঁতা আছে, তুমি আজকে রাতে গিয়ে দেহটা নিয়ে চলে এসো। জমিদার মশাই ভুবন ওঝাকে নাকি কি একটা কাজে আবার তার গ্রামে পাঠিয়েছে, সে তো দুদিনের মধ্যেই ফিরে আসবে। তুমি আজকেই যাও, আর দেরি করো না। কথাটা জীবনের মনে ধরল। যদি মাটি খুঁড়ে কোনো কিছুই পাওয়া না যায়, তাহলে তো আর কোনো চিন্তা নেই। আর তাছাড়া এর মাঝে গ্রামে কথাবার্তা চালু হওয়ার মাঝেই জমিদারের বড় বউ একদিন ভবানী আর জীবনকে ডেকে পাঠিয়েছিল মৃতদেহটা ওইখান থেকে সরিয়ে ফেলার জন্য বলতে। কিন্তু দিনের বেলা কাজটা করা যায় না। তাছাড়া গ্রামের লোকেরা রাতের বেলা জেগে তখন ওখানে পাহারা দিচ্ছিল। নানা কারণেই কাজটা করে হয়ে ওঠেনি। জীবনের মনে হলো ভবানী ওই বিকেলের দিকে আসলে কাঁঠাল গাছের দিকেই যাচ্ছিল, ওই দেহটা ওখান থেকে সরাবে বলে। এখন বউয়ের মুখে একই কথা শুনতে পেয়ে সে মনে মনে বল পেল। খাওয়া দাওয়া সেরে বউকে ঘরে রেখে সে বেরিয়ে পড়ল। চারপাশে অন্ধকার, কেউ কোথাও নেই। জীবনের হাতে টিমটিম করে জ্বলছে একটা হ্যারিকেন। আকাশটা কালো মেঘে ঢেকে গেছে। গ্রাম ছেড়ে ভবানীপুর আর নয়নপুরের মাঝের সেই পথে গিয়ে পড়ল জীবন। পথের মাঝামাঝি পর্যন্ত এসে সে একবার চারপাশটা দেখে নিল। কই, কেউ কেউ তো কোথাও নেই। আবার যদি কেউ আমায় এই পথে দেখে ফেলে, তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। কাউকে কোথাও দেখতে না পেয়ে জীবন আবার এগুলো সেই গাছটার দিকে। কাঁঠাল গাছের তলা পর্যন্ত এসে জীবনের বুকটা কেমন যেন ধরাস ধরাস করতে লাগলো। কাঁঠাল গাছটা অদ্ভুতভাবে বড় হয়েছে। সচরাচর কাঁঠাল গাছ এমন হয় না। তার ডাল পাতাগুলো এমনভাবে ঘন হয়ে ছড়িয়ে রয়েছে যে গাছের ওপরে কেউ বসে থাকলে তাকে দেখা যাবে না। এই গাছে কাঁঠাল হতে কেউ কোনো দিন দেখেনি। কেমন যেন খয়াটে রং হয়ে গেছে গাছের গায়ে। জীবন হ্যারিকেনটা এক পাশে রাখল। মাটিতে যে জায়গাটা খুঁড়ে মৃতদেহটা পোতা হয়েছিল সেই জায়গাটা এখন ভালো করে চেনা যায় না, তবে গাছের উল্টো পিঠেই কোথাও একটা হবে। জীবন সঙ্গে করে লম্বা একটা শাবল নিয়ে এসেছিল। জীবন সেই শাবল দিয়েই ধপধপ শব্দ করে মাটি খুঁড়তে লাগলো। বেশ খানিকটা মাটি খোঁড়া হয়ে গেছে এমন সময় হঠাৎ যেন জীবনের মনে হলো কেউ তাকে দেখছে। আশেপাশে তো কোথাও কেউ নেই, তাহলে তাহলে বারবার যেন মনে হচ্ছে কেউ আমায় দেখছে। পরপর দুবার এমন হওয়ার পর জীবন শাবল চালাতে চালাতে
গাছের উপরের দিকে তাকালো আর দেখতে পেল কাঁঠাল গাছটা থেকে দুটো হাত নিচের দিকে রেখে উল্টো হয়ে হামাগুড়ি দিয়ে একটা কালো মূর্তি ঠিক তার মাথার ওপর পর্যন্ত এসে পড়েছে। ভয়ে আতঙ্কে জীবন চিৎকার করে উঠতে যাবে, ঠিক তখনই খুঁড়ে রাখা মাটির ভেতর থেকে একটা বাচ্চার কান্নার শব্দ শোনা গেল। মুহূর্তের মধ্যে জীবন নিচে তাকাতেই দেখতে পেল মাটি খুঁড়ে নিচ থেকে বেরিয়ে এসেছে সদ্য মৃত একটা বাচ্চার মাথা। তার গোটা মুখ বিভৎস, এখানে ওখান থেকে কি যেন মাংস খুবলে খুবলে খেয়েছে। দুটো চোখ সাদা, রক্তহীন, ফ্যাকাশে, মুখটা অদ্ভুতভাবে হাঁ করা। সেখান থেকে গল গল করে রক্ত গড়িয়ে পড়ছে মাটিতে। জীবন চিৎকার করে বলল, বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, বাঁচাও। কিন্তু জীবনের এই চিৎকার কেউ শুনতে পেল না। অন্ধকারের মধ্যে কোথায় যেন জগা পাগলা লুকিয়েছিল, একমাত্র সেই শুনতে পেল। তাড়াতাড়ি অন্ধকার থেকে বেরিয়ে এসে দুটো হাতে তালি দিয়ে সে চিৎকার করে বলে উঠল, কি করছো? মারো ওকে, মারো ওকে, মারো, ঠিক হয়েছে, মারো, মারো ওকে, মারো, মারো ওকে, মারো, মারো। জীবন জগা পাগলার দিকে ঘুরে তাকালো। জগা পাগলার দুই চোখে যেন আক্রোশ ঝরে পড়েছে। তার দুটো হাতে চটাস চটাস শব্দ করে হাততালি দিচ্ছে, আর মাঝে মাঝে নিচে উঠছে সে। মাটির এক পাশে পড়েছিল শাবলটা। জীবন কি একটা ভেবে শাবলটাকে মাটি থেকে তুলে নিয়ে গায়ের সর্বশক্তি দিয়ে গেঁথে দিল মাটি থেকে উঠে আসা সেই বাচ্চাটার মুখের ভেতর। আর তারপর একটা হ্যাঁচকা টান দিতেই তার ছোট্ট শরীরটা সেই টানে মাটির ওপর উঠে এলো। গাছের ওপর থেকে নেমে আসা সেই কালো ছায়াটা প্রবল আক্রোশে চিৎকার করে উঠল। আর সঙ্গে সঙ্গে জগা পাগল কেমন যেন থমকে গেল। জীবন হঠাৎ করেই যে একটা আশ্চর্য কাজ করে ফেলেছিল। বাচ্চাটার শরীরটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল দূরে। তারপর চিৎকার করে বলে উঠল, আমি আমি ভুল করেছি, ভুল করেছি আমি, কিন্তু আমি আমি মরতে চাই না, আমি মরতে চাই না, মরতে চাই না, আমি মরতে চাই না। সঙ্গে সঙ্গে কাঁঠাল গাছের মাথা থেকে কালো কালো ছায়াগুলো যেন ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। তার সঙ্গে প্রচণ্ড চিৎকার করে সেই লম্বা ছায়া মূর্তিটা নেমে এলো নিচের দিকে। জগার সামনে ছুটে এসেছিল কালো মূর্তিটা। আর কিছু বুঝতে না পেরে ছুটে গেল জগার দিকে। জগা মাটির ওপর ছিটকে পড়তেই জীবন আবার হাতের শাবলটা তুলে তৈরি হয়ে রইল। জগা যখন উঠল তখন তার দুটো চোখ হলদে হয়ে গেছে, মুখটা অদ্ভুতভাবে হাঁ করা। দুটো হাত শক্ত সারাশির মতো করে সামনের দিকে এগিয়ে এসে বলল, আমার হাত থেকে পালিয়ে যেতে পারবি না। তুই কি ভেবেছিস ওকে এখান থেকে সরিয়ে দিলে আমি চলে যাব? না, আমি তোকে নিয়ে এখান থেকে যাব। নিজের গায়ের সর্বশক্তি দিয়ে জগা এগিয়ে গিয়ে জীবনের গলাটা চেপে ধরল। জীবনও দু হাতে তার হাত ছাড়াবার চেষ্টা করতে লাগল। তখন জগার গায়ে যেন অস্বাভাবিক শক্তি। জগা তার হাঁ করা মুখটা দিয়ে জীবনের গালে গলার কাছে কামড়ে চামড়া মাংস ছিঁড়ে রক্ত বার করতে লাগলো। এদিকে জমিদারের কথায় ভুবন পাশের গ্রামে গিয়েছিল ঠিকই, কিন্তু সে সন্ধ্যের মধ্যেই চলে আসে। জমিদার, ভুবন, হরেকৃষ্ণ, নরেন আবার সেদিন ঠিক তখনই সেখানে এসে পৌঁছায়। দূর থেকে এমন চিৎকার আর হুটোপুটির শব্দ শুনে তাড়াতাড়ি ওরা যখন সেখানে এসে পৌঁছায় তখন দেখতে পায় জীবনের গায়ের উপরে শুয়ে জগা এমন কাণ্ড করছে। খবরদার বলছি মালা, ছেড়ে দে, ছেড়ে দে বলছি ওকে। ছাড়বো না, ছাড়বো না, ও
ওর জন্যই তো আমি এখানে এসেছিলাম, আজ ওর জন্যই আমি এখান থেকে চলে যেতে হবে। নরেন ততক্ষণে আলো নিয়ে জমিদারের ছোট ছেলের ছিন্ন ভিন্ন দেহটাকে দেখতে পেয়েছে। জমিদারকে দেখাতেই সে হাপুস নয়নে কাঁদতে কাঁদতে সেখানে দাঁড়িয়ে রইল। হরেকৃষ্ণ আর নরেন গিয়ে সেই দেহটাকে দেখে এলো একবার। ততক্ষণে জগা দুটো হাতে জীবনের গলাটাকে চেপে ধরে তাকে মাটির ওপর আঁচড়াতে শুরু করেছে। ভুবন মন্ত্র পড়তে পড়তে গাছের চারপাশটা বন্ধন করতে লাগলো। আর এক সময় কোমর থেকে একটা জিনিস বার করে জগার গায়ের ওপর ছুঁড়ে দিতেই জগা কাটা ছাগলের মতো মাটির ওপর পড়ে গেল। আর তার হাঁ করা মুখ থেকে বেরিয়ে এলো সেই কালো ছায়াটা। সেই ছায়াটা যেন বাতাসে ভেসে মিলিয়ে গেল কিছুক্ষণ পর। ভুবন বলল, তোর সঙ্গে যা হয়েছে তা অন্যায় হয়েছে, কিন্তু শুধু শুধু তুই এই গ্রামে এসে তুই গ্রামে থাকা অনেক মানুষের জীবন নিয়েছিস। বারবার তোকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হলেও তুই আবার এসেছিস। যতবারই মৃত শরীরের গন্ধ পেয়েছিস ততবার ফিরেছিস, কিন্তু আর নয়। আবার ফিরবো আমি, কোনো না কোনো দিন আবার ফিরবো। এই নয়নপুর আর ভবানীপুরের লোকেদের আমি শান্তিতে থাকতে দেব না। কালো ছায়াটা অন্ধকারের মধ্যে খান খান হয়ে যেন মিশে গেল কোথায়। হরেকৃষ্ণ আর নরেন অবাক চোখে তাকিয়ে দেখল সবটা। নরেন আস্তে আস্তে বলল, এই মেয়েটার কি হলো ঠাকুর মশাই? ওরা চলে গেল এমনভাবে, জীবনকেই বা মারতে গেল কেন? এখনো বুঝতে পারিসনি? অশরীরী আত্মার ওর ওপরে রোষ পড়েছিল, তাই ওকে মারতে চেয়েছিল হয়তো। কাঁঠাল গাছের তলায় তখন দুটো মৃতদেহ পড়ে রয়েছে। গলার কাছটা ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া জীবনের দেহ, আর জগার মৃতদেহ। জগার দুটো চোখ ঠিক আগের মতোই বিস্ফারিতভাবে তাকিয়ে আছে ওপরের দিকে, আর মুখটা হাঁ করা। হরেকৃষ্ণর যেন মনে পড়ল আজ থেকে অনেক বছর আগে নিজের ঘরের ভেতরে মেঝেতে পড়ে থাকা অবস্থায় জগা এমনটাই ছিল। তাহলে কি সেদিন রাতে কোনোভাবে তার শরীরেই প্রবেশ করে অশরীরী কোনো আত্মা মাধুরীকে হত্যা করেছিল? এই প্রশ্নের উত্তর হরেকৃষ্ণ জানা ছিল না। সেই রাতেই শরীরগুলো তুলে নিয়ে ওরা সকলে গ্রামের আরও লোকেদের ডেকে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছিল। জমিদার তার বড় বউকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়, সাথে তার ছেলেকেও। ছোট বউ সমস্ত কথা শুনে আর বাঁচতে পারেনি। গোটা গ্রাম জুড়ে সেই রাতে নেমে এসেছিল এক শোকের ছায়া, অসীম নীরবতা। গ্রামের সবাই জমিদার বাড়িতে উপস্থিত হয়েছিল। তাদের সকলের সামনে ভুবন বলল, ভবানীপুর আর নয়নপুরের মাথার ওপর থেকে বিপদ কিন্তু এখনো যায়নি। আবার যদি গ্রামে কখনো এমন কিছু হয় তাহলে কিন্তু আবার ওই মালা ফিরে আসবে। সে এক অন্ধকারের শক্তি, তার এই অন্ধকারে কেউ পা দিলেই সে আবার জেগে উঠবে। আমাদের সবাইকে কিন্তু সাবধানে থাকতে হবে। তার মানে জীবন আর ভবানী এই কাজটা করেছিল, কিন্তু কিন্তু তাহলে ভবানী আর জীবনকে ওই মালা মারতে গেল কেন ঠাকুর মশাই? শয়তানের সঙ্গে থাকলে বিপদ হবে। ওরা নিজেরাই অন্যায় করেছিল নিজেদের ভালো করার জন্য, আর তার জন্য জেগে উঠেছিল মালা। এখন সেই মালার হাতেই ওদের দুজনকেই মরতে হয়েছে। নরেন আর কিছু বলল না। জগা পাগলার জন্য এবার সত্যিই দুঃখ হতে লাগলো। এতগুলো বছর এমনভাবে কাটানোর পরে এই শক্তির হাতেই তাকে মরতে হলো, যার হাতে মাধুরীও মরেছে। শুধু হরেকৃষ্ণ চুপচাপ রইল। সেই রাতে মাধুরীর বলা কথাগুলো তার বারবার মনে পড়ে যাচ্ছিল। মাধুরী বলেছিল, ওরা মাঝে মাঝে আসে, আমার
আমার চারপাশে দাঁড়িয়ে থাকে। ওরা কে তা জানি না। আমায় বাঁচান, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। হরে কৃষ্ণর যেন মনে হতে লাগলো জগা সেই আগের মতোই চিৎকার করে যেন তার কানে কানে বলছে, আমার বউটাকে বাঁচিয়ে দিন ঠাকুর মশাই, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমি মরে যাব ঠাকুর মশাই, আমি মরে যাব। ওই একটা কালো ছায়া মূর্তি যদি মালা হয় তাহলে বাকি ছায়া মূর্তিগুলো কারা ছিল সে কথা হরে কৃষ্ণ আর জানতে পারেনি। ভবানীপুর আর নয়নপুরের লোকেরা আর এমন কিছুই করেনি যাতে সেই অপশক্তি আবার ফিরে আসতে পারে। শুধু নয়নপুর গ্রামের সেই কাঁঠাল গাছটাকে কেটে ফেলার অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনোভাবেই সেটাকে কাটা যায়নি। সে গাছের গায়ে কোপ মারলে সেখান থেকে বেরিয়ে আসছিল রক্তের মতো লালচে তরল। মাঝে মাঝে রাতের বেলা সেই গাছের তলা দিয়ে এলে মনে হতো গাছের ডাল পাতার আড়ালে চুপ করে বসে কারা যেন তাকিয়ে দেখছে নিচের দিকে। এমনকি দিনের বেলাতেও সেই কাঁঠাল গাছের তলা দিয়ে যাওয়ার মতো সাহস আর কেউ করতে পারত না। এতক্ষণ আপনারা শুনছিলেন সুকান্ত দাসের কলমে কাঁঠাল গাছের তলায়। গল্পটি শুনে ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে কিন্তু অবশ্যই থাকবেন। তাহলে দেখা হচ্ছে আবারও একটি গ্রাম বাংলার ভূতের গল্পের সাথে।